প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 17। লেখনীতে জান্নাত নুসরাত। ড্রয়িং রুমে বসে কখন থেকে হাসছে তিন ভাই বোন। তাদের মধ্যে মুখ গোমরা করে বসে আছে একমাত্র ইশরাত। সে এই তিনজনের আচরণে বিরক্ত। তাদের হাসি তামাশার মধ্যে এসে যোগ দিল আরও এক নমুনা। এতক্ষণ সে পড়তে ব্যস্ত ছিল, পড়াশোনা শেষ করে এসে বসেছে তাদের পাশ ঘেঁষে। মম নুসরাত আহান আর ইরহামের কথা শুনে নিজেও হে হে করে হাসতে লাগলো সবার সাথে তাল মিলিয়ে। ইরহাম টিপ্পনি কেটে বলে উঠল, এমন হাজবেন্ড আমিও তো ডিজার্ভ করি। নুসরাত হেসে নিয়ে বলল, এসব তোর ভাগ্যে নাই রে পাগলা। আহান হা হা শব্দে হেসে উঠল। লজ্জা পাওয়ার মতো ভঙ্গি করে বলে উঠল, কেন থাকবে না? তুই কি লেসবিয়ান যে তোর ভাগ্যে হাজবেন্ড থাকবে? ইরহাম আর আহান দুই হাত দিয়ে গালে তবা তবা করলো। ইরহাম দুই পাশে মাথা নাড়িয়ে বলল, না আমি কেন লেসবিয়ান হতে যাব? আমি পিওর কাপুরুষ, পৌরুষ। ইরহামের কথায় পুরো ড্রয়িং রুমে হাসির ধমকে কেঁপে উঠল। ইশরাত এবার কথা বলল তাদের মধ্যেই। সে শান্ত কণ্ঠে আরাম করে সবার মাঝে বসতে লাগলো। যা আমি দোয়া করে দিলাম নুসরাতের মতো ওয়াইফ মেটেরিয়াল একটা মেয়ে তোর ভাগ্যে যেন জোটে। আহান লাফ মেরে উঠে দাঁড়ালো। ইরহাম আর্তনাদ করে উঠল, দুই হাতে মাথা চেপে ধরে বলে উঠল, এত বড় অভিশাপ দিও না আপি। আমি নিষ্পাপ বাচ্চা অকালে মরে যাব। এর চেয়ে ভালো তুমি আমায় কুয়ায় ঝাঁপ দিতে বলো, সেটা আরো সহজ হতো। নুসরাত ইরহামের টিপ্পনিতে বিরক্ত হয়ে পা তুলে লাথি মারল পেছন দিকে। ব্যঙ্গাত্মক গলায় ইরহামকে নকল করে আওড়ালো, এত বড় অভিশাপ দিও না আপি। আমি নিষ্পাপ বাচ্চা অকালে মরে যাব। তো মরে জানা, আমরা কি আটকে রেখেছি তোকে? ইরহাম নিজেও নুসরাতের কাঁধে দুটো কিল বসালো ধূপধাপ। রাগী কণ্ঠে বলল, তুই মরে যা। আমি এখনো আমার একটা বাচ্চারও জন্ম হতে দেখিনি। বাচ্চা জন্ম হবে, বাচ্চার বিয়ে খাবো, আমার বাচ্চার বাচ্চা দেখবো, তারপর গিয়ে আল্লাহর ইচ্ছে হলে মরবো, না হলে আরো কয়েক জীবন বাঁচার শখ আছে। এখন তুই চাইলে মরে যেতে পারিস, কারণ এই পরিবারে অলস একটা প্রাণী তুই। মরে যা শালি। নুসরাত চিৎকার করে বলে উঠল, পশ্চাৎ দেশে এমন লাথি মারবো, আমাকে আরেকবার মরে যাওয়ার কথা বললে তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা শালা। নুসরাত আর ইরহাম ভালোই ভালোই কথা বলতে বলতে সেটা কাটাকাটি থেকে হাতাহাতিতে চলে গেল। দুজন দুজনের দিকে খ্যাপা ষাঁড়ের ন্যায় এগিয়ে এগিয়ে এসে একজন আরেকজনের চুল টেনে ধরল। চুলে ধরে সর্বশক্তি দিয়ে দুই একটা ঝাঁকুনি দিল। দুজনের থেকে দুজন কম না। মুখের সাথে একই গতিতে পা চলল। আহান দাঁড়িয়ে সোফার উপর দুজনকেই চিয়ার আপ করছে। হাতে মাইকের মতো মুখের কাছে চেপে ধরে বলছে, তো দর্শক বিন্দু, আজ আপনাদের সাথে আমি সৈয়দ আহান নওফিল। দুজন ষাঁড়ের লড়াই সামনাসামনি আপনাদের দেখাতে যাচ্ছি আজাইরা নিউজ টিভি থেকে। এই দুই ষাঁড় প্রথমে একজন ভদ্রমহিলাকে টিপ্পনি কেটে হয়রানি করার চেষ্টা করেছে। তারপর নিজেরা নিজেদের সাথে কথা বলতে বলতে মুখ চালাতে লাগলো। প্রথমে কাটাকাটি হলেও শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছে যায়। এখন কোন ষাঁড় এই যুদ্ধে বিজয়ী হয় তা দেখার জন্য আমি আহান এবং আজাইরা টিভির সাথে থাকুন। এক পাশে নুসরাত, আরেক পাশে ইরহাম চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলছে। অন্যদিকে আহানের উল্টাপাল্টা তথ্য সম্পাদনে ইশরাতের মাথা ধরে গেল। শক্ত মুখ বানিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো সে। চোখ দিয়ে মমকে ইশারা করলো নুসরাতকে সরানোর জন্য। সে গেল ইরহামের দিকে। দুইজনকে দুই দিক থেকে টেনে নুসরাত আর ইরহামকে সরাতে চাইল, কিন্তু দুইজনের হাতাহাতিতে মাঝখান থেকে আঘাতপ্রাপ্ত হলো ইশরাত আর মমো। আহান আবারও মাইকের মতো হাত মুখে পেঁচিয়ে নিয়ে বলে উঠল, আপনারা হয়তো দেখছেন দুজন হাতি ওই দুটো ষাঁড়কে থামাতে গিয়ে নিজেরা আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমি বুঝি না মানুষ, সরি মিস্টেক, দুটো হাতি কেন যায় দুটো খ্যাপা ষাঁড়ের যুদ্ধ থামাতে? এতে তো আঘাতপ্রাপ্ত হবে নিজেরা। আমি এক খুদে পিঁপড়া, এসবের সাথে আমার কোনো লেনদেন নাই। পরবর্তী কথা জানতে চোখ রাখুন আজাইরা টিভিতে। আমি বিশিষ্ট মিচকে শয়তান পিঁপড়া সৈয়দ আহান নওফিল আপনাদের সাথে আছি। আহানের বকবক আর নুসরাত আর ইরহামের ঝগড়া থামলো না যতক্ষণ পর্যন্ত নাজমিন বেগম এসে খুন্তি দিয়ে দুঘা করে 5 জনের পিঠে না লাগালেন ততক্ষণ পর্যন্ত।
নাজমিন বেগমের খুন্তির বাড়ি খেয়ে 5 জন মুখ চুপসে মাথা নিচু করে বসে রইল। চোরের মতো মুখের ভাবভঙ্গিমা করে একে অন্যকে অবলোকন করতে লাগলো। ইশরাত পিঠে হাত বলিয়ে চোখ খিচে মিনমিন করে জানতে চাইল, আমাকে কেন মারলে? নাজমিন বেগম তেড়ে এসে বললেন, চুপ, একদম চুপ। নাজমিন বেগমের ধমকে ইশরাত মুখ চুপসে নিল। নুসরাত আর আহান দুজন গড়াগড়ি খাচ্ছে একজন আরেকজনের গায়ে। নাজমিন রেগে ফোঁস করে উঠে বিড়বিড় করে আওড়ালেন, নির্লজ্জ সবগুলো। আহান আকস্মিক কিছু মনে হওয়ার ভঙ্গিমা করে উঠে বসল। চোখ বড় বড় করে বলে, আজ কি হয়েছে জানো আপনি আমাদের স্কুলে? নাজমিন বেগমও খুন্তি হাতে নিয়ে বসে পড়লেন জানার জন্য কি হয়েছে। নাজমিন বেগম চেয়ার টেনে তাদের সাথে বসায় কারোরই ভাবাবেগ হলো না। আহান সতর্ক আওয়াজে আগে নিশ্চিত হয়ে নিল মেজো আব্বু বাড়িতে আছে কিনা। নাজমিন বেগম ধৈর্যহীন কণ্ঠে বললেন, নেই, এবার তাড়াতাড়ি বলো কি হয়েছে। আহান আরাম করে বসে বলে ওঠে, ওই যে আমার বন্ধুর কথা মনে আছে সেদিন বললাম, ও আর গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আল্লাহর নামে কসম কেটে নিল যে একজন আরেকজনের সাথে আর জীবনেও রিলেশন করবে না। আজ থেকে তারা ভাই বোন। কিন্তু সেদিন আবার দেখি নিব্বা নিব্বিগুলো হাত ধরে হাঁটাহাঁটি করছে। মানে কি পরিমাণ নির্লজ্জ এরা! 2 দিন পর পর ব্রেকআপ করে, আবার 2 দিন পর পর একজন আরেকজনকে সোনা পাখি বলে হাত চড়াচড়ি করে। ইশরাত আর একজন আরেকজনের দিকে তাকিয়ে ইতস্তত করে দুজন একসাথে বলে উঠল, জীবনে আমরা কি করলাম? এই বয়সে বাচ্চাগুলো রিলেশন করে আর আমরা? আহান চেঁচিয়ে ওঠে বলে, তোমরা দুজনের জীবনে বাবাজিকা লাড্ডু করেছ। নাজমিন বেগমও হেসে উঠলেন। নিজের এতক্ষণে গরম হওয়া মস্তিষ্ক কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। আহান আরও কিছু বলছিল নাজমিন বেগম তা আর শুনলেন না। দ্রুত পায়ে চলে গেলেন রান্নাঘরে। রাতে ইশরাত আর নুসরাতের কাছ থেকে জেনে নেওয়া যাবে এই ভেবে। আকাশে মেঘের ভেলা জমেছে, পাখিরা দল বেঁধে ফিরছে নিজেদের নীড়ে। পশ্চিম আকাশ লালিমায় ছেয়ে আছে। পরন্ত বিকেলের মিঠে রোদ এসে পড়েছে সৈয়দ বাড়িতে। পর্দা টেনে রাখার জন্য সেই রোদ তা ভেদ করে ভিতরে প্রবেশ করছে না। ড্রয়িং রুমের সোফায় বসে কিছু একটা চুপচাপ ভাবছেন হিলাল সাহেব, মুখ গম্ভীর করে রাখা। নিজের মনে চাল চালছেন, হাত স্থির নেই সোফার উপর। তা দিয়ে বারবার হাত বোলাচ্ছেন নিজের আধা পাকা ছোট ছোট দাড়িতে। হিলাল সাহেবের চিন্তায় ভাটা দিয়ে কর্কশ কণ্ঠের প্যান্টের পকেটে রাখা ফোনটা বেজে উঠল। হিলাল সাহেব নড়েচড়ে বসে ফোন ধরে কানে লাগালেন। হ্যালো মুখ দিয়ে বের করতেই অপর পাশ থেকে ইসমামের নাকি কান্নার স্বর ভেসে এলো। ইসমাম বলছে, স্যার। হিলাল সাহেব নাক কুচকে জিজ্ঞেস করলেন, কি? নিজ মনে নিজেকেই দুটো গালি দিতেও ভুললেন না। কোন আজাব এসে তার মাথায় পড়েছিল যে এদের মতো 2 মাথা মোটাকে সেই ইশরাতের উপর নজর রাখার জন্য দিয়েছিল? তার বিতৃষ্ণা আরও একটু বাড়িয়ে দিয়ে এহসান বলে ওঠে, স্যার। হিলাল সাহেব দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলেন, ছাগলের মতো স্যার স্যার না করে বলো কি হয়েছে? ইসমাম ফোনের অপর পাশ থেকে হু হু করে কেঁদে উঠল। চোখের কোণে জমা হওয়া একটা পানি হাত দিয়ে মুছে নিয়ে দুঃখে ভরাক্রান্ত মন নিয়ে বলল, ম্যাম আমাদের ধরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছেন। কি? হিলাল সাহেবের মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে শব্দগুলো বের হয়ে আসলো। নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে ফিসফিস করে জানতে চাইলেন, কিভাবে? স্যার আমরা ম্যামের ওপর নজর রাখছিলাম, হঠাৎ করে উনি কোথা থেকে উধাও হয়ে গেল। আমি আর এহসান যখন ম্যামের খোঁজ করছিলাম আশেপাশে, তখন পেছন থেকে আমাদের ম্যাম টোকা দেন। আমি আর এহসান তড়াক করে পেছনে তাকাতেই দেখি ম্যাম আমাদের দিকে চেয়ে ঠোঁট টিপে হাসছেন। তারপর বলে উঠলেন, ওইদিকে কি দেখছো? আমি এখানে, আমাকেই খুঁজছিলে তাই না? আমরাও ভদ্রতার সাথে হ্যাঁ উপর নিচ ভঙ্গিতে মাথা নাড়লাম। ম্যাম হেসে উঠলেন। তারপর হাতের ব্যাট দিয়ে আমাকে আর এহসানকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধুমধাম কয়েকটা লাগিয়ে দিল। এখন আমি আর এহসান রাস্তার ধারে পড়ে আছি। প্লিজ স্যার, দয়া করে আমাদের মতো 2 মানুষকে হসপিটালে ভর্তি করিয়ে দিন।
হেলাল সাহেব চিরচির কণ্ঠে বলে ওঠেন, একটাও কাজের না, ইউ টু আর ফায়ার, নিজেরা নিজেদের ডাক্তারের কাছে যাও। কোনো মতে কথা শেষ করে রাগে ফোনটা কেটে দিলেন। দুজনের আর একটা কথা শোনার ধৈর্য তার হলো না। রাগে লাল হওয়া মুখ নিয়ে এক হাত থুতনিতে হাত বুলাতে বুলাতে চিন্তায় ব্যস্ত হলেন। মনে মনে ঠিক করে নিলেন এবার তাকেই কিছু একটা করতে হবে। 10 টাকার প্রাণ লিচুতে চুমুক দিয়ে নুসরাত চোখ তুলে উপরে তাকালো। কোমরে হাত বুলিয়ে ভাবল নানা কথা। সেদিন হেলাল সাহেবের সাথে ঝগড়া করতে গিয়ে মাটিতে পতিত হওয়ায় এখনো ব্যথা রয়ে গিয়েছে। ডাক্তার আরও যাবে 2-1 দিন পর। যদি এর মধ্যে ব্যথা কমে যায় তাহলে ডাক্তার দেখানোর জন্য যেই টাকা নাসির সাহেব দিয়েছেন তা সে মেরে দেবে। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখেই জুসে আরেকটা চুমুক দিল। খোপা করা চুলগুলো থেকে বের হওয়া ছোট চুলগুলো ভালো করে কানের পেছনে গুজে নিয়ে মাথায় ক্যালভিন ক্লেনের লোগো বিশিষ্ট কালো ক্যাপটা পরে নিল। এহসান আর এসমাম নুসরাতের সামনে ভীত চোখে বসে আছে। নুসরাত চোখ সরু করে চেয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি খাবে? নিজের হাতে 10 টাকার জুসের বোতলটা এগিয়ে দিল সামনের দিকে। এহসান আর এসমাম দুই পাশে না ভঙ্গিতে মাথা নাড়াতে নুসরাত বলে উঠল, গুড। আমি চাইলেও দিতাম না, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছি আপনাদের। তো যা বলছিলাম, কি বলছিলাম আসলে? দুজনেই একসাথে বলে উঠল, কিছুই বলছিলেন না। তো বসে আছো কেন? যখন আমি কিছু বলছিলাম না? আজব মানুষ, বসে বসে আমার মুখ দেখছো কেন? যাও নিজেদের কাজে বিদায় হও। এহসান আর রেশমাম উঠে দাঁড়ালো। কিছুক্ষণ আগে ব্যাটের বাড়ি খাওয়ায় হাঁটতে গিয়ে ব্রেক পোহাতে হলো। পা টেনে টেনে চলে যেতেই সেখানে উপস্থিত হলো ইরহাম। নিজের পকেট থেকে ফোন বের করে নুসরাতের উদ্দেশ্যে বলল, একটা অ্যাস্থেটিক পিক তুলে দে তো। নুসরাত ফোন হাতে নিয়ে ইরহামের ঘুরিয়ে ফিরে কয়েকটা পিক তুলে দিতে দিতে বলে ওঠে, নতুন ট্রেন্ডিং একটা ভিডিও আসছে, ওইটা দেখেছিস? ইরহাম অবাক চোখে চেয়ে বলে ওঠে, নতুন ট্রেন্ডিং ভিডিও এসেছে আর তুই আর আমি এখনো তৈরি করিনি? এমন কি আমি জানিও না? ইরহাম এগিয়ে আসতে আসতে নুসরাতকে জিজ্ঞেস করলো, তুই আমাকে জানাসনি কেন? নুসরাত সে কথার উত্তর দিল না, মৃদু কণ্ঠে বলে উঠল, সেটা ছাড়, চল ট্রেনটা খেয়ে দেই। ট্রেন্ডের মায়েরে বাপ করে ছেড়ে দেই আমি আর তুই মিলে, তারপর ভিউ আর ভিউ, আমি আর তুই ভাইরাল। ইরহাম গোল গোল চোখে চেয়ে মাথা নাড়ায়। নুসরাতকে জিজ্ঞেস করলো, আগে বল কোন ট্রেনটা? নুসরাত কপাল কুঁচকে হালকা গলায় বলে ওঠে, ওই যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন স্নিকার 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 ওয়াইফি ওয়াইফি ওয়াইফি। ইরহামের নুসরাতকে শুধরে দিয়ে বলল, স্নিকার নয় স্নাইপার, ওই একই হলো। ইরহামের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ঘাসের উপর ধূপ করে বসে পড়ল নুসরাত। ইরহাম নুসরাতকে বসে যেতে দেখে নিজেও পাশ ঘেঁষে বসে পড়ল ঘাসের ওপর। নুসরাত পকেট থেকে টেনে টিস্যু বের করে আনলো। ইরহাম পাশে বসেই কোনো প্রশ্ন ছাড়া চুপচাপ চেয়ে দেখল নুসরাতের কর্মকাণ্ড। নুসরাত টিস্যু টুকরো 2 হাতের তালুতে মোলে নিজের পায়ের চতুর্থ আঙুলে পুরে নিল। ইরহামের পায়ের আঙুলের টিস্যুর টুকরো দিয়ে গোলাকার আংটি বানিয়ে পরিয়ে দিল। তারপর মোবাইল হাতে তুলে নিল। গান বেজে উঠতেই ইরহাম ক্যামেরায় নিজের পায়ের দিকে তাক করে চতুর্থ আঙুল ক্যামেরার সামনে এনে দোলাতে লাগলো। ব্যাকগ্রাউন্ড বিটের সাথে মিলিয়ে মিলিয়ে নিজের গলায় গেয়ে উঠল, হেডা 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 হেডা। অতপর নুসরাতের পায়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিল। নুসরাত হেসে উঠল এমন ট্রেন্ডের বিনাশ করাতে গিয়ে। তাই নিজেও ইরহামের মতো ব্যাকগ্রাউন্ড বিটের সাথে মিলিয়ে পায়ের আঙুল নাচাতে নাচাতে গেয়ে উঠল, সাউয়া 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 সাউয়া। ভিডিও তৈরি করে নিজেদের টিকটক আইডিতে পোস্ট করে দিল। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজেদের দিকে তাকিয়ে দুজন হেসে দিল। নুসরাত এক হাতে ইরহামের কাঁধ জড়িয়ে নিতে নিতে বলে উঠল, একদম ট্রেন্ড খাইয়ে দিচ্ছি তুই আর আমি মিলে, দেখি এবার কে বানায় এই স্নিকার স্নিকার স্নিকারের ভিডিও। ইরহাম নিজেও হেসে উঠল। নিজের হাত দিয়ে নুসরাতের কাঁধ জড়িয়ে ধরে হাঁটা ধরল। বাড়ির পথে যেতে যেতে দুজনের দেখা হলো সৌরভীর সাথে। সৌরভীর সামনে দাঁড়িয়ে ইরহাম কথা বলতে নিলে সে পাশ কাটিয়ে চলে গেল। ইরহাম গোল গোল চোখে পিছু ফিরে চেয়ে দেখল সৌরভীর মুখ ঘুরিয়ে চলে যাওয়া।
নুসরাতের দিকে ঘুরে মলিন মুখে জিজ্ঞেস করলো, ও আমার সাথে কথা বললো না কেন? নুসরাত দুই কাঁধ ঝাঁকায় দুই পাশে মাথা নাড়িয়ে জানায় সে জানে না। অতঃপর ইরহামের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, কথা না বললে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না। কোনো সমস্যা হচ্ছে কি? ইরহাম নুসরাতের প্রশ্নাত্মক চাহনিতে দুই পাশে মাথা নাড়ালো মলিন মুখে। মিনমিন করে বলতে লাগলো, তেমন কিছু না, এমনিই জিজ্ঞেস করছি। ইরহাম কথার উত্তর দিয়ে সামনের দিকে চুপচাপ হাঁটতে লাগলো। নুসরাত শুধু তীক্ষ্ণ চোখে লক্ষ্য করলো ইরহামের হঠাৎ করে মুখ কালো করে নেওয়া। নিজে থেকে আর কোনো কথা বলতে গেল না ইরহামের সাথে। ইরহামের সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে কিছু একটা ভেবে মুখ অন্ধকার হয়ে আসলো তার। হেলাল সাহেব পেছনে হাত বেঁধে অনেক পায়চারি করার পর শেষ পর্যন্ত মাথায় একটা বুদ্ধি খেলে গেল। জীবনে সর্বপ্রথম ভুল ছিল ওনার মরহুম বাবার বিরুদ্ধে যাওয়া, আর দ্বিতীয় ভুল ছিল এই দুই গাধাকে ইশরাতের পেছনে লাগানো। কত টাকা খরচ হয়ে গেল এই কাজ করতে গিয়ে। চিন্তা করতে করতে সিঁড়ি বেয়ে উঠে গেলেন তিনি। নিজের রুমে না গিয়ে অগ্রসর হলেন আরশের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে লাগলো পুরুষালী পারফিউমের সুগন্ধ। ধীরে ধীরে ঘরে প্রবেশ করতেই দেখলেন সোফার উপরে কাপড়ের স্তূপ, একইভাবে বিছানার উপরে হুডি, ডেনিম জ্যাকেট, ওভারসাইজ টি শার্ট অগোছালোভাবে ফেলে রাখা। হেলাল সাহেব আরশের ট্রলির চেইন খুলে নিলেন। ট্রলি ভর্তি হাত ঘড়ি। আরশের ওপর একটু বিরক্ত হলেন হেলাল সাহেব। এই মাথামোটা লাগেজ ভর্তি শুধু ঘড়ি নিয়ে আসছে। নাক কুচকে নিয়ে বিছানার উপর হাত দিয়ে তাকালেন। নিজের প্রয়োজন মাফিক জিনিসগুলো নিয়ে রুম থেকে আলগোছে বের হয়ে আসলেন। আস্তে আস্তে দরজা লক করতে ভুললেন না। নিজের রুমে ঢুকে উচ্চ শব্দে নিজের স্ত্রীকে ডেকে উঠলেন। লিপি বেগম মৃদু কণ্ঠে জবাব দিলেন, আসছি। কিয়ৎকাল কেটে গেলে লিপি বেগম এসে রুমে প্রবেশ করলেন। রুমের দরজা হালকা লাগিয়ে তিনি সামনে তাকাতেই একজন অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মুখ থেকে বের হয়ে আসলো আত্মচিৎকার। ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বের হতে যাবেন, হেলাল সাহেব লিপি বেগমের হাত চেপে ধরলেন। ফল কাটার ছুরি চেপে ধরলেন লিপি বেগমের গলায়। লিপি বেগম চোখ বড় বড় করে কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে আপনি? আমার হাজবেন্ড কোথায়? হেলাল সাহেব কথার উত্তর দিলেন না। হাতের ছুরি আরেকটু দাবিয়ে ধরলেন লিপি বেগমের গলায়। লিপি বেগম বিরস মুখে ভয়ে ঢোক গিলে নিয়ে পেছনে সরে গেল। পায়ের সাথে পা বেজে ধাক্কা খেলেন দেওয়ালের সাথে। ভয়ে শঙ্কিত হওয়া চেহারায় বলে উঠলেন, দয়া করে ছেড়ে দিন, আমি কি করেছি? আর আমার স্বামী বা কোথায়? হেলাল সাহেব স্ত্রীর ভয়ে শঙ্কিত হওয়া চেহারা দেখে হা হা করে হাসলেন। হাতের ছুরি ফেলতে ফেলতে মুখ থেকে কালো ওয়ান টাইম মাস্ক খুলে নিলেন। চোখ ছোট ছোট করে লিপি বেগমের উদ্দেশ্যে বললেন, নিজের স্বামীকে চিনলে না লিপি? আজ গিয়ে প্রমাণ হয়ে গেল 30 বছরের সংসারে তুমি আমাকে এখনো ভালো করে চিনতেই পারোনি। কি ভয়টাই না ছিল তোমার চোখে। লিপি বেগম যখন বুঝলেন এতক্ষণ যাকে অপরিচিত আগন্তুক ভেবেছিলেন সে আর কেউ নয়, তার স্বামী, তখন মেজাজ চড়ে গেল দপদপ করে। দাঁতে দাঁত চেপে স্বামীর বেশভূষা দেখলেন। গল বিলে তিতা কথা চেপে ঠাট্টা করে জানতে চাইলেন, এমন কার্টুন সেজেছেন কেন? হেলাল সাহেব স্ত্রীর দিকে তেরছা চোখে তাকালেন। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আঁকপিস দেখে বললেন, কোথায় কার্টুন লাগছে? ভালোই তো লাগছে। আবারও আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বোলাতে বোলাতে বললেন, আরশের কাপড়ে একটু বেশি হ্যান্ডসাম মনে হচ্ছে আমাকে। লিপি বেগম কথা বললেন না। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে হাতের মুঠোয় কাপড়ের তলা করে চেপে ধরলেন। নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই নাটক সাজছেন কেন? হেলাল সাহেব চুল ভালো করে সেট করে নিলেন। গায়ে পারফিউম ব্যবহার করে মুখে একটু লোশন লাগিয়ে নিলেন। ডেনিম জ্যাকেটের কলারটা ঠিকঠাক করে নিয়ে মাথায় ব্যাকেট হ্যাট পরে নিলেন। ডেনিম জ্যাকেটের বোতাম টেনে লাগাতে পারলেন না। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, সামান্য পেট উঁচু হওয়ায় বোতামগুলো লাগছে না। লিপি বেগম তাচ্ছিল্য করে হেসে উঠল। হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বললেন, সামান্য পেট উঁচু? হাসালেন। তাহলে কি বেশি উঁচু হয়ে গিয়েছে? হেলাল সাহেব মাস্ক পরে নিয়ে উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন। লিপি বেগম নিরর্থক অভিমত পোষণ করলেন।
হেলাল সাহেব আবারও স্টাইল করে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিতে নিতে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে তাই না? লিপি বেগম নাক কোঁচকালেন, ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ঝুলিয়ে বলে উঠলেন, জি অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আপনাকে। হেলাল সাহেব রুম থেকে বের হতে হতে বলে উঠলেন, শেষ পর্যন্ত স্বীকার করলে আমি এখনো হ্যান্ডসাম, হা হা। আমাকে হিংসা করো, তাকে আমি বুঝি না? যতই হিংসা করো লিপি, আমার মতো হ্যান্ডসাম হতে পারবে না। লিপি বেগম অতিষ্ঠ হয়ে গেলেন স্বামীর এমন ব্যবহারে। টিপ্পনি কেটে অক্ষিকটার প্রশস্ত করে স্বামীর পিছু পিছু রুম থেকে বের হয়ে আসতে আসতে জিজ্ঞেস করলেন, আপনার মতো কে হতে চায়? আমার বয়ে গিয়েছে আপনার মতো হব বলে। হেলাল সাহেব হেসে উঠলেন, সিঁড়ি বেয়ে বড় বড় পা ফেলে নামতে নামতে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি, হিংসে করো আমাকে। এই রূপের জন্য যৌবনকালে আমাকে বিয়ে করার জন্য তুমি দেওয়ানা ছিলে, আর আজ আমাকে মোটা বলে অপমান করছো। ভালো হয়ে যাও লিপি, ভালো হতে টাকা লাগে না। লিপি বেগম কোনো শব্দ ব্যয় করার আগেই হেলাল সাহেব বাড়ি থেকে বের হয়ে গেলেন। পেছন থেকে চেঁচানোর স্বর এলো লিপি বেগমের। তিনি জিজ্ঞেস করছেন, আরে কোথায় যাচ্ছেন সেজেগুজে, সেটা তো বলে যান। হেলাল সাহেবের পুরুষালী গম্ভীর স্বর ভেসে এলো বাড়ির বাহির থেকে, তোমার জন্য একজন সুন্দরী সতীনের ব্যবস্থা করতে যাচ্ছি। নুসরাত আর নাসির সাহেব ইশরাতের বারান্দায় বসে চায়ের আড্ডা দিচ্ছেন। দুজনের চায়ের আড্ডা জমে উঠেছে এতক্ষণে। নুসরাত চায়ে চুমুক দিয়ে নাসির সাহেবকে জিজ্ঞেস করল, আব্বা কেমন চলছে আপনার ব্যবসা? নাসির সাহেব নিজেও চায়ে এক চুমুক দিলেন। আশেপাশে চোখ বুলিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বললেন, ভালো। কবে থেকে এসে বসছো ওখানে? নুসরাত হাই তুলল, নিজের হুডের ক্যাপটা টেনে মাথায় তুলে নিয়ে এক পা তুলে বসলো বেতের সোফার উপরে। অলস ভঙ্গিতে বলে উঠল, আব্বা আমার দ্বারা এসব সম্ভব না। নুসরাত অনীহা নিয়ে উত্তর করতে নাসির সাহেব তরাক করে একপাশে ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, কেন? নুসরাত চায়ে চুমুক দিল, হালকা হাতে ভুরু চুলকে নিয়ে বলে উঠল, ইন্টারেস্ট নেই আব্বা, আপনি তো জানেন। তারপরও কেন জিজ্ঞেস করছেন? ইশরাতকে বলুন না বসার জন্য। নাসির সাহেব কিছুটা বিরক্ত নুসরাতের দিকে হয়ে তাকালেন। চোখের মনি সামান্য কুঞ্চিত করে নিষ্প্রভ কণ্ঠে বলে ওঠেন, ও কাপড়েরটা সামলাচ্ছে, তুমি না হয় মেকআপ আর পারফিউমটা সামলাও। নুসরাত কান খোঁচালো সামান্য, চোখ আশেপাশে ঘুরিয়ে বলল, হবে না আমার দ্বারা। নাসির সাহেব কিছু বলার আগে গেটের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে নুসরাত উঠে দাঁড়ালো। ইশারা দিয়ে না করলো নাসির সাহেবকে কথা না বলার জন্য। চোখ ছোট ছোট করে এগিয়ে আসে বারান্দার রেলিংয়ের দিকে, দুই হাত চেপে ধরে রেলিং। নাসির সাহেব নিজেও চায়ের কাপ সেন্টার টেবিলের উপর রেখে এক যোগ দিয়েছেন নুসরাতের সাথে। নিজেদের বাড়ির গেটের সামনে অদ্ভুত বেশভূষায় দাঁড়ানো লোকটাকে দেখে একটু চিন্তিত হলেন নাসির সাহেব। নুসরাতকে উদ্দেশ্য করে বললেন, মনে হয় গরিব মানুষ, যাও টাকাগুলো দিয়ে আসো। পকেট থেকে টাকা বের করে নাসির সাহেব নুসরাতের হাতে দিলেন। নুসরাত 500 টাকার করকরে নোটখানা হাতে নিয়ে অবাক হলো। বিস্ময় প্রকাশ করে উপরে তুলে ভালো করে সূর্যের আলোয় দেখে নেয় আসল নাকি নকল। নাসির সাহেব নুসরাতের এমন কাণ্ডে বিস্মিত হন, অবাক কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে, এভাবে আলোয় নিয়ে টাকা দেখছো কেন? আসলে আব্বা দেখছিলাম টাকা আসল নাকি নকল। আপনি তো আবার কাউকে 500 টাকা দেওয়ার মানুষ না, এত টাকা আপনার পকেট থেকে কিভাবে বের হয়েছে তাই ভাবছি। নুসরাত নাসির সাহেবের কথার ঝটপট উত্তর দিল। রেলিং ধরে সামান্য উকি দিতেই দেখলো অদ্ভুত পোশাক পরিত লোকটা পাইপের কাছে এসে দাঁড়িয়ে হাত দিয়ে চেপে ধরে আছে। নুসরাত চোখ প্রশস্ত করে সতর্ক গলায় চিৎকার করে উঠল। নাসির সাহেবের কাঁধ ঝাঁকিয়ে ফিসফিস করে বলে উঠল, আব্বা চোর চোর চোর, দিনে দুপুরে চুরি করতে চলে আসছে, চলুন, এভাবে আর বসে থাকা যাবে না। চোরকে আপনি 500 টাকা দিতে চাচ্ছেন, আর এই চোর আপনার বাড়ি লুটপাট করতে চলে আসছে। আজ একটা চোরকে উচিত শিক্ষা দিতে হবে। নুসরাত টেনে নিয়ে গেল নাসির সাহেবকে নিজের সাথে। বাড়ি থেকে বের হতে হতে মাঝারি সাইজের দুটো লাঠি হাতে তুলে নিল সে। সতর্কতার সহিত বাড়ি থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব সাথে নুসরাত।
নাসির সাহেবকে নুসরাত চোখ দিয়ে ইশারা করতেই নাসির সাহেব লাফ দিয়ে গিয়ে লোকটার গলা চেপে ধরল নিজের হাতের ভাঁজে। লোকটা যাতে চিৎকার করতে না পারে তাই এক হাতে মুখ চেপে ধরলেন। নুসরাত লোকটার সামনে দাঁড়িয়ে হাতের লাঠিটা মাটির উপর ভর দিয়ে রেখে নাক টানল। তারপর নাসির সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বা, চোর তো দেখি ব্র্যান্ডেড চোর, সেনেলের পারফিউম ব্যবহার করেছে। নাসির সাহেবের হাত থেকে বারবার ছোটার চেষ্টা করছে লোকটা। নাসির সাহেব হাতে কবজি ধরে একটা মোচড় মেরে নিচের দিকে ঝুঁকিয়ে রাখলেন অদ্ভুত বেশভূষাধারী লোকটাকে। নাসির সাহেব রাগী কণ্ঠে বললেন, হয়তো ছাগলটা কোথা থেকে চুরি করেছে পারফিউমটা। নুসরাত উপর নিচ মাথা নাচিয়ে নাসির সাহেবের কথায় সমর্থন জানালো। হাতের লাঠি তুলে লোকটাকে মারতে গিয়ে থেমে গেল। তর্জনী আঙুল ঠোঁটে রেখে বলে ওঠে, আব্বা, এই চোর তো দেখি বড় লোকস চোর। মাথায় ব্র্যান্ডেড ব্যাকেট হ্যাট লাগিয়েছে, আবার কাপড় চোপড়ও ব্র্যান্ডেড। তাহলে আমাদের বাড়িতে কি চুরি করতে আসছে? নুসরাত লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে ভাবতে লাগলো। তারপর তরাক করে বলল, আপনাকে নয় তো? নাসির সাহেব আরেকটা কিল মারলেন লোকটার পিঠে যাতে নড়চড় করতে না পারে লোকটা। নুসরাতের কথায় অট্ট হাসিয়ে দিয়ে নুসরাতকে প্রশ্ন করলেন, আমাকে কেন চুরি করতে আসবে? নুসরাত চোরকে বেশি লম্পজম্প করতে দেখে লাঠি দিয়ে তুলে ধরে একটা বাড়ি বসালো চোরের হাতে। তেমন একটা জোরে বসালো না বাড়িটা। নাসির সাহেব এখনো শক্ত করে চেপে ধরে রেখেছেন লোকটাকে। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল, হয়তো আপনাকে কিডন্যাপ করে আপনার সকল সম্পত্তি নিজের নামে লিখে নেবে। নুসরাতের কথায় নাসির সাহেব অট্ট হাসিতে ফেটে পড়লেন। লোকটাকে নিচের দিকে আরেকটু ঝুঁকিয়ে চেপে ধরে ভাষণ দেওয়ার নয় বলে উঠলেন, আরে না, আমার সব সম্পত্তির ব্যবস্থা আমি করে রেখেছি। আমি মরে গেলেও আমার সম্পত্তি তুমি আর ইশরাত ছাড়া কেউ পাবে না। নুসরাত লোকটার গায়ে আস্তে করে আরেকটা বাড়ি দিল। নাসির সাহেব চিরচির কণ্ঠে নুসরাতের উপর বিরক্ত হয়ে বলতে লাগলেন, কি এত ধীরে মারছো কেন এই চোরটাকে? জোরে বাড়ি দাও, যাতে করে আর কারোর বাসায় গিয়ে দিনে দুপুরে চুরি করার সাহস না দেখায়। নুসরাত মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আব্বা, দেখে তো বুড়োর মতো লাগছে, তাই আমি একটু ধীরে আস্তে বাড়ি দিচ্ছি। আপনি লাগিয়ে দিন 2-4টা, আমি এবার উত্তেজনার বশে 2 ঘা লাগালে বুড়ো একদম পগার পার হয়ে যাবে। নুসরাত হাত দিয়ে দেখালো মরে যাবে, উপরে চলে যাবে, তারপর আকাশের দিকে আঙুল তাক করলো। নাসির সাহেব নুসরাতের কথা শুনে সর্বোচ্চ শক্তি লাগিয়ে একটা ঘুষি মারতে নিবে। নুসরাত বলে উঠল, আব্বা থামেন, আগে চোরটার মুখ তো দেখে নেই। কে এই চোর যে আমার আর আপনার মতো সাহসী ঝগড়ুটে লোকের বাড়িতে দিনে দুপুরে ডাকাতি করতে আসছে? আমাদের বিষয়ে এই বুড়োকে কেউ জানায়নি তো? নুসরাত লাঠি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে লোকটার সামনে এসে দাঁড়ালো। হাত ঝাড়া দিয়ে লোকটার মুখ থাবা মেরে ব্যাকেট হ্যাটটা খুলে নিল। এতক্ষণে লোকটার চোখ ব্যাকেট হ্যাটের আড়ালে থাকলেও এবার তা দৃশ্যমান হয়ে গেল। নুসরাত লোকটার চোখের দিকে না তাকিয়ে নাসির সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, আব্বা, এই বেটার মাথা দেখে তো আপনার বিদেশ ফিরতে আম্বানি বুড়ো ভাইয়ের মতো মনে হচ্ছে। নুসরাত নাসির সাহেবের সাথে কথা বলতে বলতে লোকটার মুখ থেকে টেনে হিঁচড়ে মাস্ক খুলে নিয়ে আসলো। নাসির সাহেবের দিক থেকে চোখ ফিরিয়ে আনতে আনতে বলল, দেখি সোনার চাঁদ, তোর সোনা মুখটা দেখি, কত বড় সাহস তোর! আমি নুসরাত নাসির এই বাড়িতে উপস্থিত থাকতে তোর চোরের এত সাহস যে আমাদের বাড়িতে ঢুকে চুরি করার ধান্দা করছস? নুসরাত মাছের মতো হাঁ করে চেয়ে রইল লোকটার দিকে। নাসির সাহেব নুসরাতকে কথা বলতে বলতে এমন করে থেমে যেতে দেখে অবাক হলেন। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এরকম তোমার মুখ চুপসে গিয়ে হাঁ হয়ে গেল কেন? নুসরাত কথার উত্তর দিল না। ভ্যাটকানো মার্কা চেহারা নিয়ে চেয়ে রইল সামনের দিকে হাঁ করে। নাসির সাহেব লোকটার পেঁচানো গলা ছেড়ে দিয়ে সামনে আসতেই নুসরাতকে ধাক্কা দিয়ে বললেন, দেখি শর্ত, এমন হাঁ করে আছিস কেন? কার এমন মুখ দেখলো? নাসির সাহেব নিজেও থমকে গেলেন। নিজের বড় ভাইকে সামনে দাঁড়ানো দেখে কিয়ৎকালের জন্য থমকালেন। জিহ্বার ডগায় থাকা কথাগুলো মিলিয়ে গেল নিমেষে।
হেলাল সাহেব রাগে কড়মড় করে ক্ষুব্ধ চোখে দুজনের দিকে তাকিয়ে আছেন। নুসরাত ঢোক গিলে নিজের হাঁ করা মুখ বন্ধ করে নিল। জিহ্বা দিয়ে ঠোঁট মুছে নাসির সাহেবের দিকে ফিরে তাকালো। নাসির সাহেব একই সময় নুসরাতের দিকে অপ্রস্তুত ভঙ্গিতে তাকিয়েছেন। বাপ মেয়ে একসাথে দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। নুসরাত ইশারা করলো নাসির সাহেবকে আগে আগে কেটে পড়ার জন্য। তাই নাসির সাহেব আলগোছে হেলাল সাহেবের লাল হয়ে যাওয়া চোখের দিকে এক পল চেয়ে নিয়ে বড় বড় পদক্ষেপে বাড়ির ভেতরে চলে গেল। নুসরাত মনে মনে নিজেকে বলল, পালা নুসরাত পালা। হেলাল সাহেবের দিকে চোখ বুলাতেই শুভ্র মুখে রাগের প্রতিফলন দেখল। চোখ উপরের দিকে তুলতেই চোখাচোখি হলো রক্তবর্ণের চোখগুলোর সাথে। নুসরাত নাসির সাহেবের পেছন থেকে প্রশস্ত গলায় চিৎকার করে ডেকে উঠল, আব্বা, ও আব্বা, আমাকে একা রেখে আপনি পালাচ্ছেন, আমাকে নিয়ে যান। আমি নিষ্পাপ বাচ্চা কি করেছি? নিজের বাচ্চা মেয়েকে এইভাবে একা ফেলে রেখে যেতে আপনার বিবেক নাড়া দিল না? নুসরাত উচ্চ শব্দে চেঁচিয়ে হেলাল সাহেবকে না দেখার ভঙ্গিতে পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে চলে যায়।